গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, প্রত্যেকটি বাংলা মানে ব্যাখ্যা সহ বুঝিয়ে বলে দেব। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিউচার ভিশন 2.0। আজকের ক্লাসে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসের আপডেটগুলো পেতে সুবিধা হয়। তো চলো আজকের কবিতাটা শুরু করা যাক। তো দেখো, আমরা অনেক গল্প পড়ি, অনেক কবিতাও পড়ি। এটা মাথায় রাখবে সবাই যে একটা গল্পের 100টা লাইন সমান কবিতার 10টি লাইন। কেন বললাম? কারণ হচ্ছে গল্পটি ব্যাখ্যা সহিত এক্সপ্লেন করে দেওয়া থাকে, কিন্তু কবিতায় ওটা দেওয়া থাকবে না। কি থাকে কবিতায়? কবিতায় ওই 100 লাইনের জায়গায়, গল্পের 100 লাইনের জায়গায় কবিতায় কি থাকে? 10টি লাইন। অর্থাৎ ওই 10টি লাইনের মধ্য দিয়ে আমাদের ভালো করে বুঝতে হবে যে কবিতায় কি বলতে চাইছে। অ্যাট ফার্স্ট এটা সর্বপ্রথম সবাইকে বুঝতে হবে। এর থেকে কি বোঝা যায় না, এর থেকে বোঝা যায় যে কবিতায় অনেক ইনার মিনিং থাকে, অর্থাৎ অন্তর্নিহিত মানে থাকে। ওই মানেগুলো আমাদেরকে বুঝতে হবে, এসেন্সগুলো বুঝতে হবে, তবেই আমরা কবিতার অর্থ বুঝতে পারবো। তো কবিতাটা কি দেওয়া আছে? কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোস্ট, কম্পোস্ট কথার অর্থ হচ্ছে রিটেন, লেখা। আপন মানে ওপরে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজ অর্থাৎ লেখা হয়েছিল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর। এই কবিতাটা কবিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর কবিতাটা তিনি লিখেছিলেন। এবার ফার্স্ট অফ অল আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে একটু জেনে নিই। তিনি কী ছিলেন, তিনি কি করেছেন, একটু জাস্ট জেনে নিই সংক্ষেপে, তারপর আমি কবিতার দিকে যাচ্ছি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেন এবং 1850 সালে তিনি মারা যান। এই যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেই কাব্যগ্রন্থের নামটা আমি দিয়ে রেখেছি, তোমরা একটু ভালো করে দেখে রাখবে। এটা এমসিকিউ কোশ্চেনে দিতে পারে যে পোয়েমস। এই কাব্যগ্রন্থের নাম ছিল পোয়েমস, যেটা লেখা হয়েছিল 1807 সালে। এই যে কবিতাটি, এই কবিতাটি একটি মিটার, অর্থাৎ এই কবিতাটি একটি আয়ামিক পেন্ট্রামিটারের দ্বারা রচিত। অর্থাৎ একটা মিটারে রচিত হয় একটি কবিতা, যেটা এই কবিতাটি রচিত হয়েছিল আয়ামিক পেন্ট্রামিটার। এবং সবাই ভালো করে লক্ষ্য করবে, এই কবিতার 14টি লাইন আছে। আমরা জানি 14টি লাইন থাকলে কবিতার কোনো, এটাকে সনেট কবিতা বলা হয়। 14 লাইনস কনসিস্টেড পোয়েমস আর কল্ড সনেট। আমি লিখে দিয়েছি, ভালো করে দেখে নেবে যে 14টা লাইন কবিতার যখনই দেখতে পাবে সনেট, ওটাকে সনেট বলে ধরে নেওয়া হয়। কিন্তু সনেট আবার দু প্রকার হয়, আমি লিখেছি সনেটস আর টু টাইপস। একটা কি শেক্সপিরিয়ান সনেট হয়, একটা পেট্রাকান সনেট হয়। এই যে কবিতাটি, এটা কিন্তু পেট্রাকান সনেট, এটা শেক্সপিরিয়ান সনেট নয়, এটা হচ্ছে পেট্রাকান সনেট। আচ্ছা, এবার দেখবে শেক্সপিরিয়ান সনেটে কি থাকে, মানে মোস্ট অফ অল কী থাকে, যে 8+6 8 লাইন, সঙ্গে তারপরে 6 লাইন, 8 6 14 লাইন। এই যে 8 লাইনটা কী বলা হয়? অক্টেভ, এবং 6 লাইনটিকে বলা হয় সেস্টেট। আমি ওটা লিখেও দিয়েছি, সবাই ভালো করে দেখে নাও। তো এই কবিতাটা, এই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একজন প্রকৃতি প্রেমিক ছিলেন, রোমান্টিক প্রকৃতি প্রেমিক। কেন? কেননা তিনি যখন ছোটোবেলায়, তিনি খুব ছোটোতেই তিনি তার বাবা এবং মাকে হারান। ঠিক আছে? তো যখন তিনি তার বাবা মাকে হারিয়ে ফেলেন, তখন তিনি একাকিত্ব হয়ে পড়েন। বেশিরভাগ মানুষ যখন তার বাবা মাকে হারিয়ে ফেলে, তখন নিজেকে নিজে একাকিত্ব অনুভব করে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও তিনি তাইও অনুভব করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি কেউ ছিল না, একা মানুষ ছিলেন। তো তিনি বেশিরভাগ, মোস্ট অফ টাইম তিনি প্রকৃতির সঙ্গে মিশতেন। দেখবে একটু ভালো করে লক্ষ্য করলে, কারোর যদি কেউ না থাকে, হয় প্রকৃতি না হয় ভগবান, এই দুজনের মধ্যে কাউকে না কাউকে সে সঙ্গী বানিয়ে নিয়েছে। ভালো করে লক্ষ্য করবে। ঠিক তেমনই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে বেছে নিয়েছিলেন তার মনের কথাগুলো ভাগ করে নিতে, শেয়ার করে নিতে। ঠিক তেমনই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এই জন্য আমরা বলে থাকি প্রকৃতিপ্রেমী, রোমান্টিক।
রোমান্টিক কবিতার কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই না? তো এই কবিতাটাও তেমনই একটা প্রকৃতি প্রেমিক তিনি। কেন আমরা বারবার বলে রাখি, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অনেক কবিতা পড়েছি, ঠিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি মানে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ একটা ব্রিজের ওপর তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে কবিতা লিখে দিলেন, যেতে যেতে কবিতা লিখে দিলেন ওই ব্রিজের ওপর বসে, তাই না? তো একটা ইন্টারেস্টিং, এই কবিতাটা পড়লে আমরা সত্যিই প্রেমে পড়ব। যারা কবিতা পছন্দ করো না, কবিতাটা একটু পড়ে এসেন্স যদি কেউ বুঝতে পারো, তাহলে সত্যি কবিতার প্রেমে পড়বে। তো কবিতায় কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এইভাবেই তিনি ব্যাখ্যা দিয়েছেন আমাদেরকে। তো তিনি বলতে চেয়েছেন, তিনি একদিন তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ সঙ্গে হেঁটে যাচ্ছিলেন কোথায়, ফ্রান্সের দিকে। তো তিনি থাকতেন ইংল্যান্ডের লন্ডনে। তো ওই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ দুজন হেঁটে যাচ্ছেন ওই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে, যেটা অবস্থিত থেমস নদীর ওপরে। আমরা জানি থেমস নদীর ওপরে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটি অবস্থিত। তো ওই ব্রিজের ওপর দিয়ে ওরা হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে, অবশ্য ভোরবেলা, একদমই ভোরবেলা, কিন্তু দুজনই হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে সাডেনলি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন ওই ব্রিজের ওপর দিয়ে, পুরো প্রকৃতিটিকে লক্ষ্য করলেন, প্রকৃতির প্রেমে পড়ে গেলেন। ওই ভোরবেলার যে লন্ডনটিকে কেমন দেখাচ্ছিল ওই ব্রিজের ওপর থেকে, তিনি দেখে প্রকৃতির প্রেমে পড়ে গেলেন। কিছুক্ষণ যেন থেমে ভাবতে লাগলেন এবং ওইখানেই বসেই তিনি কবিতায় লিখে দিলেন। ঠিক আছে? তো প্রত্যেকের মনে একটা প্রশ্ন হবে, তো ইনি তো প্রকৃতির প্রেমী ছিলেন, প্রকৃতির সম্বন্ধে লিখতেন, কান্ট্রি সাইডের দিকে এলাকা, ইংল্যান্ডের যে কান্ট্রি সাইড, ওই সব জায়গার কথা তিনি বেশিরভাগ তুলে ধরতেন। তো আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসছে যে তাহলে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন লন্ডনের পুরো প্রকৃতির সৌন্দর্য তিনি ব্যাখ্যা করলেন না, চারিদিকে পরিবেশের সম্পর্কে তিনি ব্যাখ্যা করলেন না? কেন? কেন নয়, তখন শিল্প বিপ্লব চলছিল, ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লব চলছিল সেই সময়কাল। তৎসময়, অর্থাৎ দেখো কবিতাটা লেখা হয়েছিল 1802 সালে, তৎসময় কিন্তু শিল্প বিপ্লব চলছিল। তো সেই সময় যানবাহন এলাকা, তো প্রকৃতির সম্পর্কে তিনি প্রকৃতিকে অনুভব করতেন। তিনি তো আর শহরের যে এই যে ব্যয়বহুল এই জনবহুল এলাকা, জনবসতি এলাকা, পরিবেশ দূষণ, বিভিন্ন শিল্প কলকারখানা, এগুলো তিনি কিন্তু পছন্দ করতেন না। তো ওই জন্য তিনি সেই সব দিকে না লিখে তিনি প্রকৃতির সম্পর্কে ব্যাখ্যা দিতেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো কবিতাটা লেখা হয়েছিল সেপ্টেম্বর 3, অর্থাৎ 3 সেপ্টেম্বর 1802। অনেকে মনে করেন যে এই সেপ্টেম্বরের 3টা হয়তো মেবি নয়। কেন নয়, অনেকে মনে করেন। তো এক্স্যাক্টলি 31 জুলাই, 31 জুলাই হয়তো তিনি এই কবিতাটা লিখেছিলেন এক্স্যাক্টলি। কিন্তু এখানে কবিতায় দেওয়া হয়েছে 3 সেপ্টেম্বর। আই থিঙ্ক, আমার মনে হয় 31 জুলাই তিনি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন। অনেকের ভুলভ্রান্ত ধারণাও আছে যে 3 সেপ্টেম্বরে লিখেছে, কিন্তু আমার মনে হয় যে 3 সেপ্টেম্বর এই কবিতাটি লেখা হয়নি, 31 জুলাই কবিতাটি লেখা হয়েছিল। তো কবিতায় কবি কি বলেছেন আগে আমরা দেখি, কি বলেছে, তারপর ব্যাখ্যা বুঝে বলবো যে কী বলেছে কবিতায় কী আছে। প্রথমেই বলে দিচ্ছি কি কবিতার হেডিংটা কি দেওয়া হয়েছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে কি, কম্পোস্ট কথার অর্থ হচ্ছে লেখা, রেটেন, লেখা হয়েছিল আপন, ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর কবিতাটা লেখা হয়েছিল। কবে? সেপ্টেম্বর 3, 1802 সালে, 3 সেপ্টেম্বর। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আগেই বলে এলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন। এবার দেখি কবিতাটি কি আছে। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবী এইরকম কখনো দেখেনি, টু শো মোর ফেয়ার, এর থেকে খুবই সুন্দর। কি বলল? আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে এমন কিছু নেই, টু শো মোর ফেয়ার, এর থেকে বেশি সুন্দর, এর থেকে বেশি সুন্দরতম আর মনে হয় কিছু হয় বলে কবির মনে হচ্ছে না। ডাল, বোকা বা নিরস, উড হি, দেখো এখানে হি কেন বলেছে, সি কেন বললো না কবি? হি তো ছেলেদের ক্ষেত্রে বোঝায়, তাই না? কেন সি বললো না? কারণ ওই সময় দেখো, সময়টা দেখো 1802 আছে, তাই না? ওই সময় কি চলতো,
পুরুষতাত্ত্বিক সমাজ চলতো, তাই না? ওই সময় মায়েদের বা মহিলাদের মানে বাইরে বের করতে দিত না, বের হতে দিত না। ওই সময়কালটা তখন বেশিরভাগ সময় পুরুষরাই বাইরে বের হতো এবং সমস্ত কাজকর্ম করতো, তাই না? তখন মায়েদেরকে কিন্তু বাড়ির বাইরে যেতে দিত না। ওই জন্য এখানে কবি ব্যবহার করেছেন যে ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ বোকার মতো সে তার মনের হৃদয় দিয়ে, হু কুড পাস বাই, যারা এড়িয়ে চলে, যারা এড়িয়ে চলে পাশ দিয়ে, তাদের কথা বলা হয়েছে। যারা ইগনোর করছে, কি ইগনোর করছে দেখো বলছে কবি। তাহলে কি বলছে, এ সাইট একটা দৃশ্য, সো স্টাচিং খুবই মর্মস্পর্শিত, ইন ইটস ম্যাজেস্টি তার মহিমায়, অর্থাৎ দৃশ্যটা এতটাই মর্মস্পর্শিত, মহিমায় যাতে মুগ্ধ করে তুলছে। দ্য সিটি, দিস সিটি এই শহরটি, নাও ডথ, ডথ এখানে কিন্তু ডু ধরবো, তাই না? এটি একটি ইটালিয়ান ওয়ার্ড, তো এখানে এটা আমি ডু ধরবো। কি বললো, দ্য সিটি নাও ডথ, শহরটি এখন কীরকম লাগছে, লাইক এ গার্মেন্ট ওয়ার, যেন এক ধরনের পোশাক পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সৌন্দর্য সকালের, সাইল্যান্ড নিস্তব্ধতা, আর কি দেওয়া আছে, বেয়ার অনাবৃত। তাহলে সকালের সৌন্দর্যটা কি লাগছে, নিস্তব্ধতা এবং অনাবৃত। আর কি দেখাচ্ছে, শিপস জাহাজ, টাওয়ার্স টাওয়ার্স, ডোমস গম্বুজ, থিয়েটার নাট্যশালা, অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলো, লাই যেন শুয়ে আছে। কেন মনে হচ্ছে কবির এরকম, কারণ কি, কবি তো ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন পুরো জাহাজ, টাওয়ার, গম্বুজ, নাট্যশালা, মন্দির সমস্ত কিছু দেখতে পাচ্ছে, যেন সমস্ত কিছু নিস্তব্ধ, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে থাকার সঙ্গে তিনি এখানে তুলনা করেছেন, যেন সমস্ত কিছু নিস্তব্ধ, অনাবৃত, সকালবেলা, এটা মনেই হবে। কোনো পলিউশন নেই, কোনো দূষণ নেই, কিচ্ছু নেই। তারপর লাইনে বলেছি দেখো, ওপেন আনটু দ্য ফিল্ডস, কি বলেছে, উন্মুক্ত খোলা মাঠের ওপর, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে। তাহলে আকাশের নিচে, খোলা মাঠের ওপর, অল ব্রাইট খুব উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং ঝকমকে বা ঝলমলে, ইন দ্য স্মোকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসে। ধোঁয়াহীন বাতাস কেন বলেছেন লেখক এখানে, পলিউশন ফ্রি, অর্থাৎ দূষণ নেই, গাড়ি ঘোড়া চলছে না ভোরবেলা। তার জন্য কবিতা এখানে কবি বলেছেন যে সমস্ত কিছু উজ্জ্বল এবং ঝলমলে, যেন কেমন লাগছে, একটা দূষণহীন পরিবেশ। নেভার ডিড সান, কখনো দেখেনি সূর্যকে, মোর বিউটিফুল স্টিপ, এইরকম সুন্দর উদিত হতে আগে কখনো দেখেনি। ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আভায়, ভ্যালি উপত্যকা, রক পাহাড়, অর হিল এবং পর্বতগুলো, যেন কি মনে হচ্ছে, সূর্যের আলোয় অথবা আভায় কোথায় আলো পড়ছে গো, না উপত্যকা, পাহাড় এবং পর্বতের উপর। কারণ কি, যেগুলো উঁচু জিনিস আগে তো তার উপরই সূর্যের আলোটা পড়বে। তার জন্য কবি এই কথাগুলো এখানে তুলে ধরেছেন, ভ্যালি, রক অর হিল। নেভার শো, কখনোই দেখিনি, আই নেভার ফিল, আমি কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ, এতটা শান্তভাবে গভীর মনোযোগ দিয়ে আমি কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লিট, নদী বয়ে যাচ্ছে, অ্যাট ইটস ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়। উইল কথার অর্থ এখানে ইচ্ছা। তাহলে কি বলছে, না নদী বয়ে যাচ্ছে নিজের ইচ্ছায়। দেখো শেষে দুটো লাইন কবিতায় কবি এত সুন্দরভাবে বলেছে, এতগুলো কথা তিনি বললেন, ওই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখছেন পুরো শহরটা, লন্ডন শহরটাকে, যেন তিনি বলছেন আগে আমি কোনোদিন এরকম দেখিনি, এইরকম লন্ডনকে, এত সুন্দর সৌন্দর্য আমাকে মোহিত করেছে যে আমি আগে কল্পনা করতে পারিনি যে এরকম সৌন্দর্য হতে পারে ভোরবেলা। শেষে দুলাইন কি বলেছে কবি, বলেছে ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অনেক ঘর এখনো ঘুমিয়ে আছে। যে অনেক ঘর এখনো ঘুমিয়েছে, ঘর কি ঘুমায় না, ঘর নয়, ঘরের ভেতর যে মানুষগুলো আছে তারা ঘুমিয়ে আছে এখনো, অর্থাৎ ভোরবেলা তিনি লিখছেন কবিতাটি। তো তিনি এই জন্য ভোরবেলার কথা এখানে বলেছেন যে এখনো ঘুমিয়ে আছে ঘরের লোকের ভেতর যারা আছে।
অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই যে মাইটি হার্টটাকে মার্ক করে রাখবে, এখানে মাইটি হার্ট কথা রেফার্স টু দ্য লন্ডন, এখানে লন্ডনের কথা বলেছে, ইটস লাইং স্টিল, কি বলছে, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং এই শক্তিশালী হৃদয়, ইটস লাইং স্টিল, এখনও যেন শুয়ে আছে। এখানে দেখো কবি হার্টের সঙ্গে তুলনা করেছে হৃদয়, লন্ডনকে হৃদয়ের সঙ্গে তুলনা করেছেন কবি, যে বলছে যে এখনও যেন লন্ডন শুয়ে আছে। এই হচ্ছে কবিতা। কবি কিভাবে ব্যাখ্যা দিয়েছেন দেখুন, যে আমি বললাম না, প্রথমেই বলেছিলাম, কবিতাটি যদি ভালো করে এর মর্মার্থ বুঝতে পারি তাহলে কবিতার প্রেমে পড়বো। সত্যি প্রেমে পড়ে গেলাম কবিতা, এত সুন্দরভাবে কবি এখানে ব্যাখ্যা দিয়েছেন। সত্যি প্রকৃতির মধ্যে এই সৌন্দর্য যে আমরা উপভোগ করতে পারি, আমরা হয়তো এখন কেউ ফিল করতে পারি না। আমরা যদি ভোরবেলা উঠে প্রকৃতির সঙ্গে মিশে যাই তাহলে বুঝতে পারবো প্রকৃতির মধ্যে কি আনন্দ পাওয়া যায়। একাকিত্ব থেকেও প্রকৃতির সঙ্গে মিশলে তবেই আমরা আনন্দে পেতে পারি। তো চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।